এরকম ঘটনা হয়তো আমাদের অনেকের সাথেই ঘটেছে। দেখো তো রিলেট করতে পারো কিনা। কোনো একটা সম্পর্ক হয়তো লো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটাকে বাঁচানোর জন্য আমরা বেশি করে এফর্ট দিচ্ছি সেখানে, কিন্তু যত বেশি এফর্ট দিচ্ছি বা যত সেটাকে বাঁচানোর চেষ্টা করছি, ততই দিন দিন যেন সম্পর্কটা আরো বেশি খারাপ হয়ে চলেছে। কোনো একটা কোয়েশ্চেনের আনসার হয়তো আমাদের জানা রয়েছে, কিন্তু এক্সাম হলে যখন ওই কোয়েশ্চেনটা দেখছি তখন আর সেই আনসারটা মনেই আসছে না। বারবার করে মনে করার চেষ্টা করছি, তাও মনে পড়ছে না। এক্সাম দিয়ে যখন বেরিয়ে আসছি তখন হঠাৎ করে সেই আনসারটা আমার মনে চলে এলো। আর একটা এক্সাম্পল দিই, আমাদের মধ্যে কারোর যদি গান, কবিতা, স্টোরিজ লেখার অভ্যেস থাকে, তাহলে সে এই জিনিসটাকে রিলেট করতে পারবে। কেউ হয়তো একটা ভালো গল্পের প্লট ভাবার চেষ্টা করছে, খাতা পেন নিয়ে সে বসে রয়েছে, অনেকক্ষণ ধরে চিন্তা করছে, কিন্তু মাথায় কিছুই আসছে না। তো বিরক্ত হয়ে সে খাতা পেন রেখে দিয়ে একটু হাঁটতে বেরোলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার মাথায় একটা প্লট বা একটা আইডিয়া চলে এলো, যেটা এতক্ষণ বসেও তার মাথাতে আসেনি। এই যে ঘটনাগুলোর কথা বলা হলো, এগুলোকে সাইকোলজিস্টরা বিশেষ কিছু নাম দিয়ে ডিফাইন করেছে। ল অফ রিভার্সড এফর্টস, প্যারাডক্সিক্যাল ইন্টেনশন, যার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য হার্ডার ইউ ট্রাই, দ্য হার্ডার ইউ ফল। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু, সেটা তথাকথিত চিন্তাধারা থেকে কিন্তু অনেকটাই আলাদা বা আনকনভেনশনাল। আমরা জানি যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য বা সাফল্য পাওয়ার জন্য আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হয়, কিন্তু ল অফ রিভার্সড এফর্ট বলছে যে আমাদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি প্রচুর এফর্টস দিই, তাহলেই যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে কখনো কখনো স্টেপ ব্যাক করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা যত বেশি এফর্ট দেব, তত রেজাল্টটা আরো খারাপ হয়ে যাবে বা কনসিকুয়েন্সেস আরো খারাপ হবে। শুধুমাত্র প্রচুর এফর্টস দিচ্ছি বলে আমরা সে সমস্ত ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্টস দেখতে পাবো বা ভিজিবল রেজাল্টস দেখতে পাবো, তেমনটা নয়। ল অফ রিভার্সড এফর্ট, এই কথাটা প্রথম ইউজ করেন ব্রেভ নিউ ওয়ার্ল্ডের অথর অল্ডাস হাক্সলে। তার মতে, দ্য হার্ডার উই ট্রাই টু ডু সামথিং উইথ কনসিয়াস উইল, দ্য লেস উই উইল সাকসিড। যত আমরা কোনো কিছু কনসিয়াস হয়ে বা সতর্কতার সাথে করতে চাই, ততই সেখানে সাকসেসফুল হওয়ার চান্স কম থাকে। কোনো একটা ভুল হয়তো আমি বারবার করি, তাই আমি ঠিক করে রেখেছি মনে মনে যে কিছুতেই আমি এই ভুলটা পরীক্ষার হলে হতে দেবো না, কিন্তু ঠিক দেখছি পরীক্ষার হলে গিয়ে সেই একই ভুল করছি। কারো কাছ থেকে আঘাত পেয়ে আমি হয়তো তাকে ভোলার চেষ্টা করছি, কিন্তু যত বেশি তাকে ভুলতে চাইছি, তত যেন সে আমার মনের মধ্যে চলে আসছে বারবার করে। কোন একটা নেগেটিভ ইনসিডেন্ট বা একটা নেগেটিভ নিউজ আমি যত বেশি করে ভোলার চেষ্টা করছি, ততই যেন ওই চিন্তাগুলো আমার মাথার মধ্যে চলে আসছে। এরকম তো প্রায়শই হয়ে থাকে, তাই না? বলা হচ্ছে দ্য মোর উই ট্রাই টু ডু সামথিং, দ্য ওয়ার্স উই বিকাম অ্যাট ইট। একজন ইকোনমিস্ট জন কে তার বই অবলিকুইটিতে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছেন, দ্য প্রফিট সিকিং প্যারাডক্স। তিনি বলছেন যে সেই সমস্ত কোম্পানিজগুলো সব থেকে বেশি গ্রো করে যাদের গোলসগুলো নন প্রফিট রিলেটেড, অর্থাৎ যাদের প্রধান গোল প্রফিট মেকিং নয়, সামথিং এলস। ডেফিনেটলি যে কোনো বিজনেস প্রফিট মোটিভ নিয়ে চলে, কিন্তু যে সমস্ত বিজনেসগুলো সব থেকে সাকসেসফুল হয়, তাদের প্রফিট মোটিভ ছাড়াও বিগার কোনো পারপাস থেকে থাকে, এবং ওই বিগার পারপাসটা ফুলফিল করার মধ্যে দিয়ে অটোমেটিক্যালি প্রফিট জেনারেশন হয়। এবার এই ল অফ রিভার্সড এফর্টস এর পিছনে কিছু সাইন্টিফিক এক্সপ্লানেশনস রয়েছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। উইল পাওয়ার ভার্সেস ইমাজিনেশন। একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট বলছেন, যখন আমাদের ইমাজিনেশন এবং উইল পাওয়ার এই দুটোর মধ্যে সামঞ্জস্য থাকে না, যখন এই দুটো একে অপরের সাথে কনফ্লিক্টে থাকে, তখন আমাদের ইমাজিনেশন উইন্স, অর্থাৎ আমাদের ইমাজিনেশন জিতে যায় আর উইল পাওয়ার হেরে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখা যাক। আমাকে যদি বলা হয় যে রাস্তার উপর দিয়ে হাঁটতে, আমি আরামসে হেঁটে যাব, কিন্তু আমাকে যদি বলা হয় যে দুতলা ছাদের উপরে একটা পাটাতন পেতে দেওয়া হবে এবং তার উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, সেক্ষেত্রে আমি হাঁটতে পারবো? আমার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে, আমি হাঁটতেই পারবো না। এখানে কিন্তু আমার মনে ডিজায়ার আছে ওই পাটাতনের উপর দিয়ে হেঁটে যাওয়ার, কিন্তু আমার ইমাজিনেশন কি বলছে আমি এখান থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে বা আমি মরেও যেতে পারি। মানে আমার ডিজায়ার যখন বলছে তুমি এই পাটাতনের উপর দিয়ে হেঁটে যাও, তখন আমার ইমাজিনেশন কিন্তু কিছু পিকচার্স ক্রিয়েট করছে এবং সে রিয়েলিটিতে কি হতে পারে পড়ে গেলে, সেই জিনিসগুলো আমাকে ভাবাচ্ছে বা আমার চোখের সামনে তুলে ধরছে। আর আলটিমেটলি আমি নার্ভাস হয়ে যাচ্ছি, হাত পা কেঁপে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। কিন্তু এটাই যদি নিচে হতো বা নর্মাল রোডে হতো, আমি আরামসে হেঁটে চলে যেতাম।
তো ফ্রেঞ্চ সাইকোলজিস্ট বলছেন যে ইমাজিনেশন ইজ নট জাস্ট ফ্যান্টাসি। ইমাজিনেশন কিন্তু শুধুমাত্র ফ্যান্টাসি নয়, ইটস দ্য সাবকনশিয়াস পিকচার অফ হোয়াটস পসিবল, হোয়াটস রিয়েল অর হোয়াটস লাইকলি টু হ্যাপেন। অর্থাৎ এটা আমাদের সাবকনশিয়াস পিকচার, যা রিয়েলিটিতে কি হতে পারে বা কোনটা পসিবল বা কি হতে চলেছে সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। এ কিন্তু আমাদের ইমোশনস, ফিলিংসকে কন্ট্রোল করে। কারণ আমরা জানি আওয়ার সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোলস আওয়ার ইমোশনস, আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রেস রেসপন্স। আমাদের ইমাজিনেশন বা কল্পনা শক্তি যখন ফিয়ার, ফেলিয়ার বা ব্যর্থতা এই জিনিসগুলোকে কল্পনা করে নেয়, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, যেটা আমাদের ডিজায়ার থেকে উৎপন্ন হওয়া উইল পাওয়ারকে ব্লক করে দেয়। উইল পাওয়ার খুবই ক্ষণস্থায়ী। এটা একটা সার্টেন বার্স্ট বা একটা মোটিভেশনের মধ্যে দিয়ে তৈরি হয়, তারপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে মিলিয়ে যায়। কিন্তু আমাদের ইমাজিনেশন এটা কিন্তু 24/7 কাজ করে, যা আমাদের হ্যাবিটস, ইমোশন, সেলফ ইমেজ এই সব কিছুকে কন্ট্রোল করে। এবং সব থেকে বড় কথা, ইট ফিটস আওয়ার ইমোশন উইচ কন্ট্রোলস আওয়ার বিহেভিয়ার। আমি হয়তো আমার উইল পাওয়ার দিয়ে নিজেকে ফোর্স করছি কিছু করার জন্য, কিন্তু এটা আমার ইমাজিনেশনের সাথে কিন্তু সিঙ্ক্রোনাইজড নেই, এটা আমার ইমাজিনেশনের সাথে কিন্তু কনফ্লিক্টে রয়েছে। তার ফলে কি হবে, ইমাজিনেশন জিতে যাবে এবং আমি আলটিমেটলি সেই কাজটা করতে পারবো না। এটা সলিউশন কি হতে পারে? রিপ্রোগ্রামিং আওয়ার সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, উপরের আই বাটনে ক্লিক করলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। নেক্সট পয়েন্ট, প্যারাডক্সিক্যাল ইন্টেনশন। সাইকিয়াট্রিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতে আমরা যখন কোনো বিহেভিয়ার বা ইমোশনকে সাপ্রেস করতে চাই বা দমিয়ে রাখতে চাই, তখন সেটার ইন্টেন্সিটি আরো বেড়ে যায়। যখন আমরা কোনো একটা ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করি, তখন আমরা সেটার ব্যাপারে হাইপার অ্যাওয়্যার হয়ে যাই। তার ফলে আমাদের মধ্যে আরো স্ট্রেস বেড়ে যায়, আর এটা একটা ফিডব্যাক লুপের মতো কাজ করে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, কারোর বিহেভিয়ারে আমার হয়তো খুব খারাপ লেগেছে, কিন্তু আমি নিজেকে সবার সামনে স্ট্রং দেখানোর জন্য আমি আমার ইমোশনকে চেপে রাখছি, আমি এটাকে এক্সপ্রেস করছি না। এই যে আমি নিজের ইমোশনকে চেপে রাখছি বা দমিয়ে রাখছি বা সাপ্রেস করছি, তার ফলে কিন্তু আমার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে। এখানে আমার কি করা উচিত? সবার সামনে আমি হয়তো নিজেকে এক্সপ্রেস করবো না, কিন্তু আমার জীবনে স্পেসিফিক কিছু মানুষ আছে যারা ট্রাস্টেড, বা আমি যাদেরকে বিশ্বাস করতে পারি বা ভরসা করতে পারি, এরকম কিছু বন্ধু হয়তো আমার আছে, তাদের কাছে আমি নিজের প্রবলেমটাকে শেয়ার করতে পারি, বা তাদের কাছে আমি নিজের ইমোশনসগুলোকে এক্সপ্রেস করে হালকা হতে পারি। কিন্তু ওই সময় আমি যদি নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করি বা সাপ্রেস করি, তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে এবং একটা সময় ইমোশনাল আউটবার্স্ট হবে। এবার আমরা একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে এটাকে দেখার চেষ্টা করব। তাওইজমে ভু উই বলে একটা কথা আছে। ভু মিন্স নন, উই মিন্স অ্যাকশন, অর্থাৎ ভু উই মিন্স নন অ্যাকশন অর নন এফার্ট, যার বেসিক আইডিয়াটা হচ্ছে ফ্লোয়িং উইথ দ্য ন্যাচারাল রিদম অফ থিংস উইদাউট ফোর্স, অর্থাৎ কোনো ফোর্স না প্রয়োগ করে ন্যাচারাল রিদমের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়া। এখানে বলা হচ্ছে ঝড়ের সময় যে সমস্ত গাছগুলো তাদের মাথাকে ঝুঁকিয়ে রাখে তারা বেঁচে যায় বা সার্ভাইভ করে যায়, কিন্তু যারা রিজিড থাকে অনেক সময় তারা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। ওয়াটার ইজ সফট বাট শেপস মাউন্টেন। জল খুব নরম প্রকৃতির হলেও সে কিন্তু কখনো থেমে থাকে না, সে পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করে পাহাড় পাথরের মধ্যে দিয়ে রাস্তা বার করে ঠিক নিজের গতিকে অব্যাহত রাখে। তাওইজমের মতে সারেন্ডার টু গ্রেটার পাওয়ার অর নোবেলার অর রাইচুয়াস কজ ইজ নট অ্যান অ্যাক্ট অফ কাওয়ার্ডিস, অর্থাৎ কোনো গ্রেটার পাওয়ার, সুপার ইন্টেলিজেন্ট বা রাইচুয়াস অর নোবেলার কারোর সামনে মাথা নত করাটা কিন্তু অ্যাক্ট অফ কাওয়ার্ডিস বা কাপুরুষতা নয়। বলা হচ্ছে যে দেয়ার ইজ উইজডম ইন নোয়িং আওয়ার লিমিটস, এমব্রেস হিউমিলিটি মানে বিনম্রতাকে অ্যাকসেপ্ট করো। এটা রেকগনাইজ করা দরকার যে জীবনে কিছু কিছু জিনিসকে পেশেন্স এবং স্পেস এই দুটো জিনিস দেওয়া খুব দরকার, রাদার দ্যান পুটিং সো মাচ এফার্টস। একটা রিলেশনশিপ যখন খারাপ ফেজের মধ্যে দিয়ে যায় বা একজন অপরের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তখন সেখানে যদি অপরজন প্রচন্ড পরিমাণে এফার্ট দেয় তাকে ফিরে পাওয়ার জন্য, তাহলে সেই জিনিসটা উল্টে হিতে বিপরীত হতে পারে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বা রিলেশনশিপটা আরও খারাপের দিকে এগোতে পারে। তাই এখানে পেশেন্স এবং স্পেস এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু পেশেন্স রেখে অন্যদিকের মানুষটাকে একটু স্পেস দিতে হবে। যদি ঠিক হওয়ারই হয় তাহলে ন্যাচারালি আবার সব ঠিক হবে, কিন্তু যদি আমি এই জিনিসটাকে ফোর্সফুলি কন্ট্রোল করতে চাই তাহলে কিন্তু সেটা আরও খারাপের দিকে এগিয়ে যাবে এবং আনএক্সপেক্টেড কিছু হয়ে যেতে পারে। দ্যাটস অল ফর টুডে। এখানে জাস্ট একটা ক্ল্যারিফিকেশন দিয়ে রাখি, ল অফ রিভার্সড এফার্টসের সাথে ইনঅ্যাকশনকে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না।
ল অফ রিভার্সড এফার্ট কিন্তু কখনোই বলছে না যে তুমি অ্যাকশন নিও না, বা তুমি কোনো কাজ করো না, বা তুমি এফার্ট দিওই না। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে কোনো কিছু ওভারডু করো না। ইটস অ্যাবাউট ফাইন্ডিং আ ব্যালেন্স বিটুইন এফার্টস অ্যান্ড লেটিং গো। জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে হার্ড ওয়ার্ক করতেই হবে, আমাদেরকে এফার্টস দিতেই হবে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে জীবনের কোন কোন ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা এফার্ট দেওয়া উচিত না, বা ফোর্সফুলি কোন জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত না, কোন কোন পরিস্থিতিতে আমাদেরকে একটা স্টেপ পিছিয়ে আসা উচিত। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা মনে হয় যে এই ভিডিওটা তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করছে, তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।